ঢাক ঢোল পিটিয়ে মঞ্চের পেছনে কালীঘাটের কালীকে রেখে, না ওনাকে নয়, কালীঘাটের কালীকে রেখে তার পাশে নরেন্দ্র মোদীকে রেখে সভাপতি বরণ হলো। আমার ঠাকুমা বলতেন, মাছ সে যে কোনো মাছ, সবজি সে যে কোনো সবজি, সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে হলুদ বুলিয়ে দিলেই তা অমৃত হয়ে যাবে। পরে বুঝেছি গোলবেলে মাছ বা হেজে মজে যাওয়া সবজিতে মশলা পেঁয়াজ রসুনের আধিক্য কেন থাকে। তো এর আগে তপন শিকদার থেকে দিলীপ ঘোষ হয়ে সুকান্ত মজুমদার পর্যন্ত বিজেপির সভাপতি পদে বরণের এত ধুম দেখিনি। শ্রমিকের বেলায় দেখলাম। এসব করতেই হলো, কারণ উনি হলেন সেই ক্লাস মনিটর যাকে আসলে দুই যুযুধান প্রবল প্রতিপক্ষকে সামাল দেবার জন্য আনা হয়েছে। তু ভি খুশ তু ভি খুশ, কিন্তু সে তো গল্প কথায় সম্ভব, বাস্তবে নয়। প্রমাণ হতে সময় নিল মাত্র 1.5-2 মিনিট, কিন্তু শ্রমিক মঞ্চে উঠেই বুঝিয়ে দিলেন তিনি নতুন পথে চলতে চান, বা বলা ভালো তিনি নিজের পথে চলতে চান। নতুন নয়, নিজের পথে চলতে চান, যা বিজেপির ঘোষিত পথ, শুভেন্দুর পথে নয়। 74 থেকে RSS শাখায় হাফ প্যান্টে লাঠি চালানো শ্রমিক এটুকু তো বোঝাবেন, সেই ভরসা ছিল। উনি খানিক বাংলাদেশি নেতাদের মতন গলা কাঁপিয়ে উত্তেজিত গলায় ভাষণ দেন। তো তিনি সায়েন্স সিটির ভর্তি অডিটোরিয়ামে বললেন, বিজেপির লড়াই এ রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, সংখ্যালঘুদের ঘরে যে ছেলেরা পাথর নিয়ে ঘুরছে, আমরা আসলে সেই পাথরটা কেড়ে নিয়ে হাতে বই ধরিয়ে দিতে চাই, ওদের তলোয়ার কেড়ে নিয়ে হাতে কলম ধরাতে চাই। আমরা চাই দুর্গাপুজোর মিছিল এবং মহরমের মিছিল এক সময়ে পাশাপাশি হেঁটে যাবে, কোনো সংঘর্ষ ছাড়া। বাংলাকে রক্ষা করতে হবে। এখন ইউনিয়ন বাজেটে, মোদিজির বাজেটে প্রাথমিক শিক্ষার বাজেটের বরাদ্দ কমছে, শিক্ষার বাজেট কমছে, ইনফ্লেশনের সঙ্গে তাল রাখতে পারছে না, কি করে পেন দেবেন, কি করে বই দেবেন, সেসব পরে হবে। কিন্তু কথাটা বলেছেন ভালো, বেশ করেছেন বলেছেন। এবারে ঠিক 1 বছর আগেকার কথা, 1 বছর আগের কথা মনে করিয়ে দিই। ঘটনাচক্রে সেদিনও ছিল মহরম, সেদিন জমায়েত ছিল এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। প্রেক্ষাপট ছিল 18 থেকে এক ঝটকায় লোকসভার নির্বাচনে বিজেপির 12তে নেমে আসা, দিলীপ ঘোষের হার ইত্যাদি। হ্যাঁ, 17ই জুলাই 2024, সবে 18 সাংসদের দল 12 হয়েছে। আঙুল তুলে উঠেছে শুভেন্দু অধিকারীর দিকে, তিনি ক্রুদ্ধ বিব্রত। সেদিন সায়েন্স সিটির ওই সভায় মনোহরলাল খট্টরের সামনে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে চমকে দিয়ে ছিলেন। সেদিন শ্রমিক ভট্টাচার্য বক্তৃতা দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপির বহু প্রচলিত স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এখন আর প্রাসঙ্গিক নয়, এটা বাদ দেওয়া উচিত। তার বদলে তিনি একটা নতুন স্লোগান প্রস্তাব করেছিলেন, জো হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়, যে আমাদের সঙ্গে আমরা তার সঙ্গে। অর্থাৎ আমাদের মুসলমান ভোটের আর দরকার নেই, সব জানিয়ে দিয়েছিলেন তিনি। সেদিন এটাও বলেছিলেন যে বিজেপিতে সংখ্যালঘু মোর্চা বলে কোনো সংগঠনেরই দরকার নেই, কারণ এমন আলাদা কিছু থাকাটা উচিতই নয়। এটা খুব পরিষ্কার যে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বঙ্গ বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে দুধারে দুমুখ, মানে উল্টো মুখ ঘোড়া কিংবা উট। সুকান্ত মজুমদার কোনখানে? ধরেই নিতে পারেন যে তিনি কৌশল মেনে আপাতত রাজ্য সভাপতির দিকে। কেন, সে কথায় পরে আসছি। দিলীপ ঘোষ কোন ধারে? পরে আসছি। কেন এত জোর দিয়ে এই মত পার্থক্যতা তুলে ধরছি? এটা যে একটা মত পার্থক্য, সেটাকে তুলে ধরছি কেন, এত গুরুত্ব কেন? কারণ গতকালই নতুন সভাপতি বলার কিছুক্ষণ আগেই হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে মমতা সরকারের বিরুদ্ধে শেষ লড়াইয়ের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মাত্র কমিনিট পরেই একেবারে উল্টো কথা বলেছেন শ্রমিক। এবং খেয়াল করে দেখুন, তিনি অক্ষরে অক্ষরে বিজেপির সংবিধানে যা যা লেখা রয়েছে সেটাই বলেছেন। এখন এই নব্য বিজেপিরা গেছেন বিজেপিতে, কেউ ধান্দায়, কেউ মন্ত্রী হতে, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বা সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য। এনারা কেউ বিজেপির সংবিধান পড়ে ওঠার সময় পাননি। RSS এর কিছু কথা শুনেছেন এক হিন্দু মৌলবাদী উন্মাদ আদিত্য যোগীর কথা, ব্যাস মাঠে নেমে পড়েছেন। ধরুন ধানকার সাহেব, যিনি দেশের প্রায় সব দলের ঘাস খেয়ে বিজেপিতে এসে জুটেছেন, এই মূর্খের স্বর্গরাজ্যে তার ঠাঁই হবে, তিনি ভিড়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে না গেলে তো এতদিনে তিহার জেল থেকে বের হতে পারতেন না।
তার বিরুদ্ধে যা অভিযোগ তার ভুরি ভুরি প্রমাণও ছিল। বা ধরুন এই কাথির মেজ খোকা শুভেন্দু অধিকারী নারদা কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ভয় আর পাল্টি খেয়ে মুখ্যমন্ত্রিত্বের আশ্বাস পেয়ে দল বদলেছেন। কিন্তু বিজেপির সংবিধানটাও কি পড়ে দেখেছেন? না, পড়েন, পড়ার দরকারই পড়েন। এদের অনেকেই বলেন, মাঝে মধ্যেই বলেন ধর্মনিরপেক্ষতা বা সমাজতান্ত্রিক এসব শব্দ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার আড়ালে জুড়ে দেওয়া শব্দ। এরা মনে করেন যে বিজেপি হচ্ছে গিয়ে বিজেপিকে মুসলমান বিরোধী, বিজেপি হতে গেলে মুসলমান বিরোধী হতে হবে এবং মুসলমান বিরোধিতার কথাগুলোই তাদেরকে বলতে হবে, এক চূড়ান্ত মেরুকরণের মাধ্যমেই রাজনীতিটা করতে হবে। এদের কেউ কেউ সেই অর্থে পণ্ডিত, তারা সংবিধানের ধারা ইতিহাস দিয়ে বোঝানোর চেষ্টা করেন, যেমন জগদীশ ধনখড় ইত্যাদিরা। আবার এই শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মার মতন অবুধরাও আছেন যাদের কাজ এ নিয়ে কেবল ঘৃণা ছড়ানো। যেমনভাবে শুভেন্দু অধিকারী বলেন ঢাকা দখল করবেন, গাজা স্ট্রিপের মতো ধ্বংস করে দেবেন, অশিক্ষিত ময়ূখের মতো সাংবাদিক যারা সেকুলারিজম তুলে দিতে চান তাদের প্রেরণা সম্ভবত RSS এর সরসঞ্চালক বা সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবোলের মতো কিছু মানুষ। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে থাকা দুটো শব্দ ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক সেই জন্যেই আজ আবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। RSS এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবোলে কদিন আগেই মন্তব্যে বলেছেন এই দুটো শব্দ প্রস্তাবনাতে মানে সংবিধানের প্রস্তাবনাতে থাকা উচিত কিনা তা নিয়ে আবার করে ভাবার সময় এসেছে। RSS যেহেতু খুব মেপে কথা বলে, বুঝে কথা বলে, এটা নিছক একটা বিতর্ক শুরু হোক ধরনের মন্তব্য নয়, বরং এর পেছনে একটা সুপরিকল্পিত রাজনৈতিক অভিসন্ধি আছে। এই দাবি কিন্তু নতুনও নয়। 2020 সালে বিজেপির রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা একটা প্রাইভেট মেম্বার বিল এনেছিলেন, এই দুটো শব্দ বাদ দেওয়ার প্রস্তাব রেখেছিলেন। সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে মামলাও হয়েছিল। 2024-এ ভারতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে একটা ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সংবিধানের প্রস্তাবনায় এই শব্দ দুটো রাখায় কোনো অসাংবিধানিকতা নেই, আনকনস্টিটিউশনাল নয়। তবে এই বিতর্কের মূলে যেতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে। প্রস্তাবনায় না থাকলেও মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্রের ছাপ ছিল শুরু থেকে। ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছিল তখনও এই দুটো শব্দ ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রস্তাবনায় ছিল না, কিন্তু তার মানে এই নয় যেগুলোর অস্তিত্বই ছিল না, বরং সংবিধানের প্রতিটা অধ্যায় মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতি নির্ধারক উপাদান মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সংখ্যালঘুদের অধিকার, সামাজিক ন্যায়ের ধারণা, সবকিছুতে এই মূল্যবোধ দুটোর ছাপ খুব স্পষ্ট। সংবিধান প্রণেতা ডক্টর BR আম্বেদকর নিজেই বলেছিলেন ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র এই দুটো এই যে মূল্যবোধগুলো আলাদা করে লেখার দরকার নেই, কারণ এগুলোই গোটা সংবিধানে ছড়িয়ে আছে। একই মত পোষণ করেছিলেন জওহরলাল নেহরু, যিনি সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন। তারা বিশ্বাস করতেন এই শব্দ লিখে দিলেই বাস্তবায়ন হবে তা নয়, বরং সংবিধানের মৌলিক কাঠামোই এ সমস্ত ধারণা ধারণ করে রেখেছে। তবুও 1976 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় 42তম সংশোধনী বিল পাশ করে এই শব্দ দুটোকে প্রস্তাবনার মধ্যে ঢুকিয়ে দেন, সংবিধানের প্রিয়াম্বলে ঢুকিয়ে দিচ্ছেন। সেই সময় দেশে মৌলিক অধিকার স্থগিত ছিল, সংবাদ মাধ্যম সেন্সরশিপ চলছিল, আদালতের ভূমিকা সীমাবদ্ধ ছিল আর বিরোধী নেতারা জেলে ছিলেন। কাজেই এরকম একটা অগণতান্ত্রিক প্রেক্ষাপটে যখন ওই দুটো শব্দ ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ঢোকে তখন এটা ছিল এক ধরনের রাজনৈতিক চাল, যা কখনোই কাম্য ছিল না। অনেকে বলেন সমাজতান্ত্রিক শব্দটা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য যুক্ত করা হয়, আর ধর্মনিরপেক্ষতা ঢোকানো হয়েছিল মুসলিম সমাজকে শান্ত করতে, তাদের ভোট পাওয়ার জন্য। ওটা ছিল একটা ইললেজিটিমেট কাজ, একটা ইললিগাল কাজ, বেআইনি কাজ, একটা সংসদ যার কোনো লেজিটিমেসি নেই। ইনফ্যাক্ট বিরোধীরা জেলে, সেই সংসদে কেন বিল পাস হবে? কিন্তু বিল পাস হয়েছিল। এখন কথা হচ্ছে যে জনতা পার্টি ক্ষমতায় এসে এই বিলটা পাস হয়েছিল, অতএব যদি সেই বিলটাই পাস হয়ে থেকে যেত পুরোটা, তাহলে সেটাকে আমরা বলতেই পারতাম যে এটা একটা বেআইনি কাজ হয়েছিল, অসাংবিধানিক কাজ হয়েছিল। কিন্তু দেখুন জনতা পার্টি ক্ষমতায় এলো, এই শব্দ দুটোকে বাদ দেয়নি। জনতা পার্টিতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এরা ছিলেন। জরুরি অবস্থার পরে যখন জনতা পার্টি সরকার তৈরি করে, যার অন্যতম শরিক ছিলেন বিজেপির পূর্বসূরি জনসংঘ, তখন তারা 44তম সংশোধনী আনলেন। প্রায় সমস্ত যা 42তম সংশোধনীতে আনা হয়েছিল সবকটাকে ফেলে দিলেন, সবকটাকে বাতিল করলেন। কিন্তু ওই 44তম সংশোধনী বলে দেয় যে আমাদের সংসদেও
এই শব্দগুলো যে প্রিয়াম্বলে থাকবে তার একটা লেজিটিমেসি তারা দিয়েছিলেন 44তম সংশোধনীতে। তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র শব্দ দুটো বাদ দেবার সাহস দেখাননি। সম্ভবত তারা এই বুঝেছিলেন এই শব্দ দুটো বাদ দিলে তার রাজনৈতিক খেসারত দিতে হবে। এবং মাথায় রাখুন 1980-তে যখন পুরনো জনসংঘীরা জনতা পার্টি থেকে বেরিয়ে এসে বিজেপি তৈরি করলেন, 1980-তে জনতা পার্টি ভেঙে গেল, সেখান থেকে জনসংঘীরা বেরিয়ে এলেন। জনসংঘ নামে দল তো তৈরি করেননি, তৈরি করেছিলেন বিজেপি। বিজেপি তৈরি করলেন, সেদিন তারাও বুঝেছিলেন যে আরএসএস তাদের মতন চলুক, ভারতের সংসদীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বা গান্ধী কোনোটাকেই ছেড়ে চলা সম্ভব নয়। এই তিনটের সঙ্গে দেশের মানুষের এক আত্মিক সম্পর্ক আছে। সেই জন্যেই সেদিন থেকে, খুব ভালো করে শুনুন, সেই জন্যে সেদিন থেকে ভারতীয় জনতা পার্টির সংবিধান, আমি দেশের সংবিধানের কথা বলছি না, ভারতীয় জনতা পার্টির লিখিত সংবিধানের আর্টিকেল 2 প্রথম পাতাতেই দলের অবজেক্টিভ, দলের লক্ষ্য কি সেটা বলতে গিয়ে কি বলা হয়েছে? দ্য পার্টি শ্যাল বিয়ার ট্রু ফেথ and alliance to the Constitution of India as by law established and to the principles of socialism, secularism and democracy. Socialism, secularism and democracy, and would uphold the sovereignty, unity and integrity of India. দল ভারতের সংবিধানের প্রতি যেমনটা আইনত প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতি পূর্ণ বিশ্বাস, আনুগত্য পালন করবে। এছাড়াও দল সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের মূল নীতিগুলোকে মেনে চলবে। হ্যাঁ, এটা বিজেপির সংবিধানের প্রথম পাতাতে লেখা আছে। এবং ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করবে। এরপর মজার কথা হচ্ছে, এখানেই শেষ নয়, এরপরে দলের ফিলোসফি, দলের দর্শন কি? দলের দর্শন কি বলা হয়েছে? হিন্দুত্ববাদ? না, বলা হয়নি। বলা হয়েছে দলের মৌলিক দর্শন হবে অখণ্ড মানবতাবাদ, হিন্দুত্ববাদ নয়। এবং তারপরে দলের অঙ্গীকার হিসেবে জানানো হয়েছে, অঙ্গীকার মানে প্রমিস করছেন তারা, দল জাতীয়তাবাদ, জাতীয় সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এছাড়াও গণতন্ত্র, শোষণমুক্ত এক সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে, সোশ্যালিস্ট সোসাইটি গঠনের লক্ষ্যে গান্ধীয় পদ্ধতিতে, গান্ধীয়ান সোশ্যালিজমের কথা বলা হচ্ছে, গান্ধীয় পদ্ধতিতে সামাজিক অর্থনৈতিক সমস্যার সমাধানে বিশ্বাসী থাকবে। কেন এগুলো বলা আছে? আরএসএস তো এগুলোতে বিশ্বাস করে না। আরএসএস এর সংবিধানে এসব কোথাও কিছু নেই, আরএসএস এর প্রোগ্রামে এসব কিচ্ছু নেই। কেন বলা হয়েছে? কারণ বিজেপি মনে করেছে যতদিন না পর্যন্ত পুরো ক্ষমতা পাওয়া যাচ্ছে, যতদিন না পর্যন্ত তাদের আসল যে প্রোগ্রাম আরএসএস এর সেই প্রোগ্রামে যাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত বিজেপিকে সংসদীয় রাজনীতিতে এই কথাগুলোই বলে যেতে হবে। এই কথাগুলো বলার বাইরে যদি যাওয়া হয় তাহলে মানুষের সমর্থন থাকবে না। অর্থাৎ পূর্ণ ক্ষমতা, যেদিন তারা হাতে পুরো ক্ষমতা পাবে, তারা 2/3 মেজরিটি চাইছিল। কেন বিজেপি? এই জন্যে চাইছিল তাদের হাতে 2/3 মেজরিটি থাকবে, তাদের হাতে সমস্ত কিছু চলে যাবে, তারপরে তারা আসল কথাটা বলবে। তার আগে পর্যন্ত তারা এই কথাগুলোই বলে যাবে। হ্যাঁ, আমরা ধর্মনিরপেক্ষ, হ্যাঁ আমরা গণতান্ত্রিক, হ্যাঁ আমরা এমনকি সমাজতান্ত্রিক যে বিশ্বাস, ধ্যান ধারণা, তাতেও আমরা বিশ্বাস রাখি। এটা বিজেপির সংবিধানে লেখা আছে। এখন সংবিধান থেকে যদি তাদেরকে ধর্মনিরপেক্ষতা আর সেকুলারিজম আর সরিয়ে দিতে হয় আর সোশ্যালিজমকে, তাহলে আগে তারা তাদের সংবিধান থেকে সরাক, তারপরে তো হবে। তো শ্রমিক ভট্টাচার্য, বিষ্ণুকান্ত শাস্ত্রীর পরে সেই শিক্ষিত এলিট মুখ যিনি নিশ্চিত এই সংবিধানটা পড়েছেন, আত্মস্থ করেছেন, যেখানে বিজেপি অন্তত প্রকাশ্যে বলেছে তারা সেকুলারিজম সোশ্যালিজমে বিশ্বাস করে, তারা গান্ধীয়ান সোশ্যালিজমে বিশ্বাসী। এই ধানখাড়, হিমন্ত বিশ্ব শর্মা পড়েননি, শুভেন্দু অধিকারীর পড়ার প্রশ্নই ওঠে না। কাজেই শ্রমিক রাজ্যের সভাপতি হওয়ার পরে দুমুখো ঘোড়া দুই মুখে ছুটবে, এটা একেবারে প্রথম দিনে বোঝা গেল। যেটা খুব উল্লেখযোগ্য সেটা হলো শ্রমিক ভট্টাচার্য এই কথাগুলো পরে ধীরে সুস্থে বলতেই পারতেন, কিন্তু আমার ধারণা তিনি মনে করেছেন যে প্রথম রাতেই বিড়াল মারতে হবে। তিনি মেরেছেন, বুঝিয়ে দিয়েছেন। দিলু ঘোষ জামানাও শেষ, তারপরে শুভেন্দু জামানার লালবাতি জ্বলে গেছে। আবার শুভেন্দু অধিকারীও জানতেন যে শ্রমিক ভট্টাচার্য এরকমই কিছু বলবেন, অতএব তিনিও মিনিট 5-7 আগে হিন্দু ঐক্যের কথা গেয়ে রেখেছেন। মানে লড়াই জারি আছে, কোনো যুদ্ধবিরতি নেই। ওদিকে কাণ্ডটা ভাবুন একবার,
মমতার ডাকে দীঘা জগন্নাথের কাছে ছুটে গেলেন দিলীপ ঘোষ, কিন্তু তিনি ডাক পেলেন না নতুন সভাপতির বরণ মেলায়। তিনি তখন কোথায়, সেই খড়গপুরে বসে ডুগডুগি বাজাচ্ছেন, বোঝাতে চাইলেন মাদারিকা খেল চলছে, ডুগডুগি তার হাতে। মানে তিনি কি দলের মধ্যে বিরোধিতার ঝান্ডা তুলবেন, আলাদা দল করবেন? আমার মনে হয় না তিনি এত বোকা। কিন্তু যদি তোলেন তাহলে ওই মেদিনীপুর খড়গপুর এলাকাতে দলের কিছুটা ক্ষতি করা ছাড়া আর কিছুই করে উঠতে পারবেন না। কিন্তু পারসেপশন ওয়াইজ বড় ক্ষতি হয়ে গেছে, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। দল একরকম ভাবে ভাববে এবারে তার সভাপতি, আর দলের যে পরিষদীয় নেতা শুভেন্দু, সে আর এক মুখে চলবে। সুকান্ত এখন নিজের জেলার দিকে মনোযোগ দেবেন, মঞ্চকের দিকে মনোযোগ দেবেন, আজকেই চলে গেছেন নর্থ ইস্টে। বাকিটার জন্য থাকবেন রাজ্য সভাপতি। উত্তরে ভালো ফল করলে তিনি কিছু পয়েন্ট তো পাবেন, সুকান্ত পাবেন, না পেলে নতুন সভাপতি ব্যর্থ, নো চিন্তা ডু ফুর্তি। ওদিকে শুভেন্দু অধিকারী তার নিজের হাতে গোনা সহযোগীদের জিতিয়ে আনার জন্য জান লড়িয়ে দেবেন। সারা বাংলাতে দল চাইলে প্রচারে নামবো গোছের কায়দা করা কথা বলবেন। ঠিক সেই সময়ে শ্রমিক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আবির্ভাব। হ্যাঁ, আবির্ভাবই বলবো, কারণ গোলমেলের সময়ে কেউ হাজির হয় না। যদা হি ধর্মস্য, ওই সময় আবির্ভাব হয় না, তারা আবির্ভাব হয়, তারা জন্ম নেন না, আবির্ভূত হন। তো সেটা যেদিকে যতটা তাৎপর্যপূর্ণ ততটাই প্রতীকী এক গোলযোগ জর্জরিত, বিভাজিত, জনভিত্তিহীন দলের নতুন তাস খেলার। পশ্চিমবঙ্গে বিজেপি বারবার আশার আলো দেখে আবার ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। 2019 লোকসভায় 18টা আসন পাওয়ার পরে ঘোড়ায় চেপে 2021 বিধানসভা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু বাস্তবে তারা গড়িয়ে গিয়েছিল মাটিতে। আমরা জানি 200-র বেশি আসনের দাবিদার দলটা 77-এ ঠেকেছিল, আর এখন কোথায় তারাই জানেন না। আরও খারাপ জায়গায়, সামনের সপ্তাহে নাকি আরও কিছু বিজেপি এমএলএ যোগ দেবে তৃণমূল। সেই ভাঙনের দায় তাদেরকে কাউকে নিতে হয়নি, কোনো শীর্ষ নেতাকে নিতে হয়নি, বরং দোষ চাপানো হয়েছে। পরে এ বলেছে, ও বলেছে। এই অন্তর্দ্বন্দ্বেই আজ বিজেপি বাংলার রাজনীতিতে এই জায়গায় এসে পৌঁছেছে। হাফ প্যান্ট RSS এর কর্মী আজ রাজ্য সভাপতির চেয়ারে, কম কথা নয় এটা, কম কথা নয়। এক সময় হাফ প্যান্ট পরে RSS করেছেন, আজকে রাজ্য সভাপতি। হাফ প্যান্ট পরে অনেকেই হুশ করে বছর দুয়ের মধ্যে দলের মাথায় চলে যান, দলের 2 নম্বরে চলে যান। তো শ্রমিক ভট্টাচার্যের রাজনীতি শুরু হয়েছিল খুব ছোট্ট বয়সে, 74 সাল নাগাদ হাওড়ার মন্দিরতলা এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখা থেকে। কলকাতার ছেলে, মনে প্রাণে হিন্দু রাষ্ট্রভাবনার একেবারে বিশ্বাসী লোক। ছোটবেলায় হাফ প্যান্ট পরে শাখায় যাওয়া, বুদ্ধিভিত্তিক আলোচনা, শৃঙ্খলা, সব মিলিয়ে RSS এর ঘরানায় তার রাজনীতি বেড়ে ওঠা। আবার অন্যদিকে তিনি নাটক দেখতে যান, তিনি সিনেমা দেখতে যান, তিনি তর্ক করতে ভালোবাসেন, তর্ক করেন, আলোচনা করতে ভালোবাসেন, আলোচনা করেন, এবং সাধারণ মানুষ যেরকম যা হয় তাই করেন। বিজেপি তখন বাংলায় পাত্তাড়িও পারেনি, তখন বিজেপির কিচ্ছু ছিল না, কিন্তু শ্রমিক ছিলেন দলের সৈনিক, শিক্ষিত, মার্জিত, হিন্দি ইংরেজি বাংলা মিলিয়ে বক্তা ছিলেন, এবং প্রথমে সংবাদ মাধ্যমে বিজেপির মুখ হয়ে উঠেছিলেন। 2014-তে বসিরহাট থেকে দুম করে বিধায়ক হলেন। এই জয়টা ছিল বিজেপির কাছে এক অপ্রত্যাশিত পায়না। তারপরে রাজ্যসভার প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে তাকে। কিন্তু সংগঠনের বড় জায়গায় তিনি ছিলেন না, কিন্তু গুরুত্ব বাড়ছিল। সংসদে শ্রমিকের বক্তৃতা চোখ কেড়েছে, সেই তিনি আজ রাজ্য সভাপতি। খুব ক্রুশিয়াল এক সময়ে, কারণ এবারে খুব ভালো কিছু না করতে পারলে রাজনীতির স্বাভাবিক নিয়মে বিরোধী রাজনীতির যে স্পেস সেটা আর খালি থাকবে না, সেখানে কেউ না কেউ একটা উঠে আসবে, বামেদের উঠে আসার চান্স অনেক বেশি। আর সেই প্রেক্ষিতে দলের মধ্যে এই আকচি সামলিয়ে শ্রমিককে অন্তত 2026-এ বাংলার শেষ নবাব সিরাজের ভূমিকাতেই থাকতে হবে। হ্যাঁ, তিনি আপাতত বিজেপির ট্র্যাজিক নায়কের ভূমিকা নিতেই এসেছেন, এবং আমার বিশ্বাস দায়িত্ব নিয়েই তা তিনি পালন করবেন। ভাবুন, ভাবতে থাকুন এগুলো নিয়ে, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।